নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন উভয় সংকটে পড়েছেন, শ্যাম রাখি না কুল রাখি। আর শ্যাম আর কুলের ব্যাপারটা কি আমি একটু আপনাদের বলি। শ্রীকৃষ্ণের শত নামের মধ্যে একটা নাম ছিল শ্যাম। শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম ছিল তার সম্পর্কে মাইমা, তিনি হচ্ছেন রাধা। এখন রাধা তিনি ভালোবাসেন শ্রীকৃষ্ণকে, এদিকে তিনি কুলবধূ, তাহলে একদিকে সমাজ আর একদিকে তার ভালোবাসা। তাহলে তার ভালোবাসাকে যদি ধরে রাখে তাহলে পরে সমাজ ছাড়তে হবে, আর সমাজকে যদি ধরে রাখে তাহলে আর ভালোবাসাকে ছাড়তে হবে। এইটা নিয়ে একটা প্রবাদ বেরিয়েছিল, শ্যাম রাখি না কুল রাখি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এখন সেই অবস্থা হয়েছে। এখন মেয়ে তো শ্বশুর বাড়িতে ঝগড়া ফগড়া করে বাপের বাড়ি এসে উপস্থিত। এবার বাপ পড়েছে মুশকিলে, কারণ মেয়ে বলছে আমি ওইখানে শ্বশুর বাড়িতে আমি গিয়েই আমি সেইভাবেই আমি একেবারে ঘর চাবি কাঠি নিয়ে ঘর করব। আর বাপ চাইছে সুস্থ সম্পর্ক করে নিয়ে কোনো রকম ভাবে একটা মীমাংসা করে কূটনৈতিক স্তরে একটা ব্যবস্থা করা হোক। এর মধ্যে ঢুকে পড়েছেন আর কি এক ভাসুর, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো যে এ পাপ করেছে আমেরিকা, তিনি লেজিটিমেট প্রধানমন্ত্রী, তাকে ডিপ স্টেট দিয়ে, যদিও তিনি সামনাসামনি স্বীকার করেননি, স্বীকার করবেনও না কোনোদিন, কোনো মানে এ রাষ্ট্রপতি স্বীকার করেন না তার দেশের দোষে এটা হয়েছে। আর তিনি বলছেন যে পাপ করেছে আমেরিকা, তাহলে পাপস্খলন আমেরিকাকেই করতে হবে। তার জন্য উনি যে পদে ছিলেন সেই পদে বহাল তাকে করতে হবে, এই ব্যবস্থা ভারত করুক। মেয়ে কি বলছে? হাসিনা বলছেন যে আমি যে পদে ছিলাম আমি সেই পদেই ফিরে যাব। এবার বাপ একবার মাথা চুলকাচ্ছে, একবার কান চুলকাচ্ছে, বাপের অবস্থা খুব খারাপ। বাপ এখন ভাবছে যে কি করব, বাপের অবস্থা খুব খারাপ। এখন মুশকিল কোথায়, এই যে আমরা যুদ্ধ করি না, যুদ্ধটা বোধহয় খুব সহজ ব্যাপার। যুদ্ধটা কিন্তু সহজ ব্যাপার নয়। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত রেখা সেটা হচ্ছে 4017 কিলোমিটার। আর যুদ্ধ জেতার জন্য যেমন সৈন্যবল অস্ত্রের দরকার হয়, কিন্তু সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সাপ্লাই লাইন। সাপ্লাই লাইন যার যত ভালো, তার যুদ্ধে তার আশা তত বেশি। শত্রুকে কখনো ছোট করে দেখা উচিত নয়। এখন ভারতবর্ষের পক্ষে একটা সমস্যা সেটা হচ্ছে পাকিস্তান একটা ফ্রন্ট খোলা আছে, চায়না একটা ফ্রন্ট এখন মানে বন্ধ আছে, কিন্তু চায়নাকে ভারতবর্ষ কখনো বিশ্বাস করে না, ফলে ওখান থেকে পুরো সৈন্য প্রত্যাহার করার সমস্যা। তাহলে পরে আমার দুটো ফ্রন্টে কিন্তু আমার সৈন্য আটকে রয়েছে। পাকিস্তান মাঝে মাঝে গোলাগুলি চালাচ্ছে, আমরাও গোলাগুলি চালাচ্ছি, ওপারে মরছে, আমরা এখানে গোলাগুলি চালিয়ে যাচ্ছি, আমাদের এপারে খুব একটা মনিটরে না। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে আর একটা ফ্রন্ট খুলতে হবে। ফ্রন্ট খোলাটা কোনো ব্যাপার না, এই 4017 কিলোমিটারের সাপ্লাই লাইন তাকে ঠিক করা, এইটা হচ্ছে একটা বড় মাথা ব্যথার কারণ। এখন যেটা হচ্ছে এই 4017 কিলোমিটার সাপ্লাই লাইনের এই ব্যবস্থাটা করা হচ্ছে। এই চূড়ান্ত ব্যবস্থাটা করার আগে একটু পেছন দিকে ফিরে যাই। পেছন দিকে ফেরা বলতে 16 তারিখ যখন ক্যাবিনেট মিটিং ডাকা হলো সন্ধ্যে 7টার সময়, তারপর স্থির হয় যে 3 সামরিক কর্তাকে ডেকে পাঠানো হবে। তখন একটা 9:30 নাগাদ একটা টি ব্রেক দেওয়া হয়। ওই টি ব্রেকের পর চুপি চুপি নরেন্দ্র মোদী বেরিয়ে পড়েন সেখান থেকে,
বেরিয়ে সোজা গিয়ে একেবারে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন। আমাদের এখানে যত সশস্ত্র সেনা আছে তার সুপ্রিম কমান্ডার হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সই ছাড়া বা তার সম্মতি ছাড়া, সম্মতি মানে সই ছাড়া বা সম্মতি ছাড়া সৈন্য কিন্তু মানে যুদ্ধক্ষেত্রে মুভমেন্ট করতে পারবেন, যে কোনো যুদ্ধক্ষেত্রে যাওয়া বা যুদ্ধের পরিস্থিতির মোকাবিলা করা, এইগুলো করতে গেলে সুপ্রিম কমান্ডারের অনুমতি লাগে। সেই অনুমতিটা তিনি শুভেচ্ছা জানিয়ে সেই অনুমতিটা তিনি নিয়ে এসে আগাম রেখে দিয়েছেন। রেখে আবার ফিরে এসে তিনি তার বৈঠক কমপ্লিট করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার বক্তব্য এবং শেখ হাসিনার বক্তব্য দুটো হচ্ছে এক, আর ভারত চাইছে কূটনৈতিক স্তরে একটা আলাপ আলোচনা করে কোনো রকমে একটা সুস্থির পরিস্থিতি করে ধীরে সুস্থে হাসিনাকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া। কারণ ভারত যুদ্ধবদ্ধ করতে চায় না। আর আমি বারবার বলেছি, যুদ্ধ শুরু করা সোজা, যুদ্ধ শেষ করা কিন্তু খুব কঠিন। রাশিয়া কি বলেছিল, আমি 3 দিনে যুদ্ধ শেষ করে দেবো। সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। বাংলাদেশ ছোট রাষ্ট্র, কিন্তু ছোট রাষ্ট্র বলে ভারত তাকে কিন্তু অবজ্ঞা করে না। ভারত শত্রুকে শত্রুর মতো করেই দেখে। ফলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে সব দিক দিয়ে কোমর বেঁধেই নামতে হবে। এখন সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য তিনি চুপি চুপি চলে গিয়েছিলেন একবার রাষ্ট্রপতির কাছে। এবার গত 2 দিন ধরে আমি ওই খবরের পেছনে দৌড়ে বেড়াচ্ছি যে ক্যাবিনেট মিটিং এ কি হলো। বিশ্বাস করুন, আমি এক লাইন আজ পর্যন্ত খবর বার করতে পারিনি, এক লাইন না। যেখানে যাচ্ছে সেখানে চুপ, কেউ কোনো কথা বলছে না। সুতরাং বড় কিছু একটা হচ্ছে, এ ব্যাপারে তো আমি নিশ্চিত বড় কিছু একটা হচ্ছে। এখন এই খবরটা খুঁজতে 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 আমি খবর পেলাম যে মোদিজি গেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, এবং তারপরেতে খুঁজতে খুঁজতে একটা খবর পেলাম যেটা ইন্ডিয়া টুডে করেছে, ইন্ডিয়া টিভি করেছে, তার ওয়েবসাইটে দিয়েছে। সেটা খবরটা হচ্ছে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি মুর্মুর সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে ছবিটা শেয়ার করা হয়েছে। প্রকাশিত হয়েছে কবে দেখুন, 16 ফেব্রুয়ারি রাত্রি কটায়, 23:35, মানে 11:35-এ এইটা প্রকাশ করা হয়েছে, মানে খবরটা। রবিবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদি। ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট সৌজন্যে সাক্ষাতের ছবি শেয়ার করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র এই 2 সফর শেষ করে শুক্রবার দিন গভীর রাতে ভারতে ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদি। তারপরেতে এইখানে প্রেসিডেন্টের এক্স হ্যান্ডেল থেকে যে ছবিটা পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে এই ছবিটা। এখন ব্যাপারটা হচ্ছে, এর বেশি কিন্তু কিছু লেখা হয়নি। যা এক্স হ্যান্ডেলে যা প্রেসিডেন্ট যা করেছেন, জানিয়েছেন, সেইটুকুই প্রকাশ করা হয়েছে। এর বেশি আমিও কিছু জানি বলে আমি দাবি করব না। আমি যা জানি না তা আমি বলি না। ফলে আমি যেটুকু খবর পেয়েছি, এই খবরটা হচ্ছে এখন সাপ্লাই লাইনটা তৈরি করা হচ্ছে। যে সাপ্লাই লাইন যদি ঠিক না থাকে, 4017 কিলোমিটার জুড়ে সাপ্লাই লাইন। আমাদের এখান থেকে কলকাতা থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 6200 কিলোমিটার, মানে আকাশের দূরত্ব হচ্ছে 6200 কিলোমিটার যদি স্ট্রেট যান। যদি প্লেনে লাগে 2 ঘন্টা 40 মিনিট, তাহলে 4017 কিলোমিটার ট্রাক যেতে কত সময় লাগতে পারে এবার আপনারা আন্দাজ করে নিন। এই 4017 কিলোমিটার এই পুরো সাপ্লাই লাইনটাকে রেডি করতে হবে। কোনো কিছু করার আগে
আগে সাপ্লাই লাইনকে রেডি করো, তারপর তুমি যা অ্যাকশন করার করো। কারণ সাপ্লাই লাইনে যদি ঘাটতি পড়ে যায় তাহলে পরে সেই যুদ্ধ কিন্তু জেতা খুব মুশকিল হয়ে যায়। 2-4টে বোমা টোমা মারলে হয়তো হয়ে যায়, কিন্তু তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি, অনেক মানুষ প্রাণে মারা যাবেন, হতাহতের সংখ্যা অনেক বাড়বে। ভারত সেটা কখনো চায় না। ভারত চায় আপোষে মীমাংসা করে কোন রকমের কিছু করতে। কিন্তু আমার মনে হচ্ছে ওই ডক্টর ইউনূস যতক্ষণ না পশ্চাৎ দেশে লাথি খাবেন ততক্ষণ উনি ক্ষমতা থেকে নড়বেন না। কারণ ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আপনি পদত্যাগ করুন, পদত্যাগ করলে আপনাকে আমরা সেফ এক্সিট দিয়ে দেব। উনি এখনো পদত্যাগ করেননি এবং পদত্যাগ করার মতো ওনার কোন রকম বাসনা আছে বলে আমাদের মনে হচ্ছে না। ফলে একমাত্র উপায় হচ্ছে হয় আমাদের সেনাবাহিনীকে দিয়ে, বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতা হস্তান্তর করানো, অথবা ভারত এবং আমেরিকার সাহায্য নিয়ে একটা যৌথ একটা প্রয়াসে ভেতরে ইনভেট করে তাহলে প্রধানমন্ত্রীকে ওখানে বসিয়ে দেওয়া। তার জন্যে এই প্রেসিডেন্টের কাছে গিয়ে উনি সমস্ত গ্রিন সিগন্যালগুলো নিয়ে এসছেন। এর বেশি এখনো পর্যন্ত আমাদের কারোর কাছে কোনো খবর নেই। ওই ক্যাবিনেট মিটিং এ কি হয়েছে, খুঁটিনাটি আলোচনা হয়েছে, কেন ডাকা হলো 3 জন কমান্ডারকে, একে সেনাধ্যক্ষকে, তাদেরকে কি নির্দেশ দেওয়া হলো, তারা কি কি করছেন না করছেন, এই বিষয়ে আমাদের কোনো রকম ধারণা নেই। যখন গভর্নমেন্ট থেকে ব্রিফিং হবে 2 দিন আগে, ব্রিফিংটা কিন্তু 2 দিন আগে হয়, 1 দিন আগে হয়। যেমন প্রধানমন্ত্রীর স্টাইল একটা আছে, দোস্তো সাথিও আজ রাত 8 বাজে সে শুরু হয়ে গেল। তার মানে সারা দেশ জুড়ে ভূমিকম্প শুরু হয়ে গেল। এখন একটা কথা এখন বিজেপির এমপিদের মুখে মুখে ঘুরছে, এই দিল্লিতে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হলো না, বেশ ভালো রকমের ভূমিকম্প হয়েছে। তা বলা হচ্ছে ভূমিকম্প দিল্লিতে হয়েছে, কিন্তু তার আঁচটা টের পাবে বাংলাদেশ, এবং সেটা খুব তাড়াতাড়ি। এবং শেখ হাসিনা তিনি আবার একটুখানি পারদ চড়িয়ে দিয়েছেন। পারদ কিরম চড়িয়ে, দা ওয়াল একটা খবর চেপেছে, শেখ হাসিনা অন ইউনূস, অপেক্ষা করুন আমি দেশে ফিরে ইউনূসের বিচার করব, নিহত পুলিশ কর্মীদের পরিবারকে বললেন হাসিনা। দা ওয়াল ব্যুরো, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন অপেক্ষা করুন আমি দেশে ফিরে ইউনূসের অনাচার অত্যাচারের বিচার করব। সোমবার রাতে দিল্লি থেকে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অনুষ্ঠান দায় মুক্তি যোগ দিয়ে সরকার বিরোধী আন্দোলনের সময় নিহত পুলিশ কর্মীদের স্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী। এইটুকু খবর আমি তুলেছি, বাকিটা অনেক বড়, আমি আর তুলিনি। ফলে শেখ হাসিনা ভারতের উপরে চাপটা আরো বাড়িয়ে দিয়েছেন। মানে আমাকে এইবারে বাপের বাড়িতে প্রতিস্থাপন করো, যে কোনো ভাবে হোক, মার্চের আগে পারলে আগেই করো। এখন প্রধানমন্ত্রী একবার মাথা চুল করছেন, একবার কান চুল করছেন, একবার কান খোঁচাচ্ছেন, তার এখন ব্লাড প্রেশার বেড়ে গেছে। তিনি এখন কি করবেন? 4017 কিলোমিটার তো কম নয়, এই 4017 কিলোমিটার পাহারা দেওয়া খুব মুশকিল। আর যদি সহজতম রাস্তা কি আছে? সহজতম রাস্তা হচ্ছে 10 পয়সা মিসাইল মেরে দাও, মেসে ফাঁকা হয়ে যাবে, শেষ। এটা সহজতম রাস্তা, কিন্তু তাতে প্রচুর প্রাণহানি হবে, হতাহতের সংখ্যা প্রচুর হবে। ভারত সেটা করবে না। যেটা করবে ভারত সেটা হচ্ছে একদম ওপর থেকে প্যারাটুপার না হবে, ভেতর থেকে ইনভেট করবে, চারদিক দিয়ে ঘিরে যা করার করে দেবে। তার সঙ্গে এখন কে আসবে না আসবে এই পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই, আমরা কিছু জানি না, আমরা টোটালি অন্ধকারে। তবে কিছু বড় একটা হতে যাচ্ছে এবং খুব শিগগির সেটা হবে, এটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছি। আমাদের মহলে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে বড় কিছু একটা হবে, সেটা খুব শিগগির হবে। তার জন্য সমস্ত রকম গ্রিন সিগন্যাল প্রধানমন্ত্রী নিয়ে রেখে দিয়েছেন এবং 3 সেনাধ্যক্ষকে ডেকে তার ব্যবস্থাপাতি যা যা করার তিনি সেটা করছেন। আপাতত এই খবরটুকু আছে, বাকি খবর যা হবে
আমি খবর পেলে আপনাদের দেব, তার আগে আমি কোনো ভুল খবর আপনাদের দিয়ে বিভ্রান্ত করবো না। আর একটা কথা, সেটা হচ্ছে আমার কিছু দর্শক আছেন যারা ওর চ্যানেল দেখে আমাকে তার হয়ে প্রশ্ন করেন। ভাই, যার চ্যানেল দেখছেন প্রশ্ন তাকে করুন। একটাই খবর, আপনি ধরুন একটা খবর কাগজে বেরোলো, সেটা 4টে কাগজে আপনি দেখবেন 4টে কাগজে 4 রকম ভাবে তার বিশ্লেষণ করা হয়েছে। খবর একটাই, সেটাকে 4 রকম ভাবে বিশ্লেষণ করা হয়েছে। এখন কে কোন চোখ দিয়ে কোন মস্তিষ্ক দিয়ে তাকে বিচার করে বিশ্লেষণ করে লিখছেন সেটা তার ব্যাপার, তার উত্তর কিন্তু আরেকজন দিতে পারবেন না। ফলে অন্যের খবর দেখে আমাকে প্রশ্ন করলে আমি উত্তরটা দেবো কি করে বলুন তো? তিনি কি বিশ্লেষণ কেন করেছেন, কিভাবে করছেন, কোথা থেকে খবর পেয়েছেন, আমায় তো বলে করেননি। ফলে আমার খবরের বিশ্লেষণ যেমন তার কাছে জানতে চাইবেন না, তিনি কিন্তু ভুল খবর করেন না। আমি তাকে ফলো করেছি, তিনি কিন্তু ভুল খবর করেন না। তার খবরের বিশ্লেষণটা আলাদা রকম, আমার খবরের বিশ্লেষণটা আলাদা রকম। আমি বলছি না তিনি ভুল খবর করেন, একদম না, তিনিও ঠিক খবরই করেন, কিন্তু তার খবরের সোর্স আলাদা, আমার খবরের সোর্স আলাদা। তার খবরের বিশ্লেষণ একটাই বেরোয়, আমার খবরের বিশ্লেষণ একটাই বেরোয়। সোর্স যেরকম না একটা খবর খাইয়ে দেয়, তো সোর্স যখন খবর খাওয়ায় না, তখন তার একটা মানে নিজস্ব ভাষ্য তার মধ্যে থাকে। আর সাংবাদিকরা কি করে, নর্মাল ইউটিউবাররা যে খবরটা পেল সেই খবরটা ছেপে দিল, মানে বলে দিল। আর সাংবাদিকরা কি করে, সাংবাদিকরা খবরটাকে ডেভেলপ করার চেষ্টা করে, যে আমি এই খবরটা পেয়েছি, এই খবরটাকে আরো কি করে ডেভেলপ করা যায়। যে যত ডেভেলপ করতে পারবে সে তত খবরটা তাড়াতাড়ি ভালো করে দাঁড় করাতে পারবে। এটা হচ্ছে তফাৎ। তো যাই হোক, সবাই ভালো কাজ করছেন, সবাই সবারটা দেখুন, কিন্তু কারুরটা দেখে আমায় জিজ্ঞেস করবেন না উনি এই বলেছেন তো আপনার সঙ্গে তো মিলছে না। তারটা দেখছেন দেখুন না, আমারটা দেখলে পছন্দ হলে দেখবেন, নাহলে দেখবেন না। কিন্তু ভুল খবর আমি দিই না, তিনিও ভুল খবর দেন না। আমি কারণ আমি কোনো নিন্দে করি না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।